নমস্কার দর্শক বন্ধু, আপনাদের JM24 স্বাগত। এই মুহূর্তে আজকের আমাদের সোজা কথা অনুষ্ঠানের যে মূল উপপাদ্য বিষয় সেটা হলো বাংলাদেশের ঘাঁটিতে আবার কি ফের জন্ম নেবে জঙ্গি দল। আমরা জানি গত 4 সেপ্টেম্বর রাজ্যের দুই নিষিদ্ধ জঙ্গি সংগঠন NLFT এবং ATTF কেন্দ্রীয় সরকারের সঙ্গে এবং রাজ্য সরকারের সঙ্গে ত্রিপাক্ষিক শান্তি চুক্তির তারা করেছে এবং সেইখানে তারা অস্ত্রবিরতি ঘোষণা করেছে। এই অস্ত্রবিরতি, জঙ্গিদের অস্ত্রবিরতি ঘোষণার পর যে তাদের যে শান্তি চুক্তির আলোচনা, সেখানে জঙ্গিদের পুনর্বাসনের জন্য 250 কোটি টাকা প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার, অর্থাৎ দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রশ্ন হচ্ছে যে মাত্র 328 জন জঙ্গি সদস্য আত্মসমর্পণ করেছে, অস্ত্রবিরতি ঘোষণা করেছে গত 4 সেপ্টেম্বর দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। কিন্তু তারা কি অস্ত্রশস্ত্র জমা দিয়েছে তা কিন্তু এখনো জানা যায়নি। তো এই রাজ্যের জঙ্গিদের আত্মসমর্পণের বিষয় নতুন নয়, তার আগেও হয়েছে। বিজয় রাঙ্খলের নেতৃত্বে TNV অর্থাৎ ত্রিপুরা ন্যাশনাল ভলান্টিয়ার্স অর্থাৎ TNV ত্রিপুরা ন্যাশনাল ভলান্টিয়ার্স TNVর আত্মসমর্পণের পর এই রাজ্যে জন্ম নিয়েছিল NLFT অর্থাৎ ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা, যার নেতৃত্বে দীর্ঘ 35 বছর রাজ্যে জঙ্গিপনা চলছিল। এবং TNVর জন্ম নেওয়ার 1 বছরের মাথায় আরও এক জঙ্গি সংগঠন ATTF অর্থাৎ অল ত্রিপুরা টাইগার ফোর্স জন্ম নিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে ATTF এবং NLFTর 328 জন জঙ্গি সদস্য আত্মসমর্পণ করেছেন, তারা অস্ত্রবিরতি ঘোষণা করেছেন, তাদের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এখানে কি শেষ হয়ে যাবে রাজ্যের জঙ্গিপনা, নাকি আবারও জন্ম নেবে বাংলাদেশের ঘাঁটিতে নতুন কোনো জঙ্গি দল, নতুন কোনো নেতার নেতৃত্বে? আপনারা দেখুন এই সংক্রান্ত আমাদের এক্সক্লুসিভ প্রতিবেদন। স্বাধীন দেশ, স্বাধীন ত্রিপুরা, পৃথক রাজ্য তিপ্রাল্যান্ড ও গ্রেটার তিপ্রাল্যান্ড সব এখন 20 বাউ চলে। স্বপ্নের ফেরিওয়ালারা আছেন রাজনীতির বৃত্তে। স্বাধীন দেশ, স্বাধীন ত্রিপুরার স্বপ্নে বিভোর হয়ে বছরের পর বছর জনজাতি সম্প্রদায়ের যুবকেরা হাতে তুলে নিয়েছিল অস্ত্র। শানিত অস্ত্র দিয়ে তারা ঝরিয়েছিল রক্ত। দশকের পর দশক রাজ্যের বুকে রক্তের হোলি খেলেছিল জনজাতি যুবকেরা। তাদের উদ্দেশ্য একই ছিল, অপরাধের ধরনও এক, শুধু চেহারা ভিন্ন। তফাৎ বলতে এটুকুই, ত্রিপুরা ন্যাশনাল ভলান্টিয়ার্স। 1978 সালে প্রাক্তন জঙ্গি নেতা তথা হালের তিপ্রামথার সভাপতি বিজয় রাঙ্খলের হাত ধরে রাজ্যের বুকে জন্ম জঙ্গি সংগঠন ত্রিপুরা ন্যাশনাল ভলান্টিয়ার্স, সংক্ষেপে যার নাম TNV। স্বাধীন ত্রিপুরার স্বপ্ন দেখিয়ে বিজয় রাঙ্খল প্রচুর যুবকদের নিয়ে গিয়েছিলেন জঙ্গলে। 80 সালে জুনের দাঙ্গায় TNV বাঙালি নিধন যজ্ঞে বড় ভূমিকা পালন করেছিল। অন্তত ইতিহাসের তথ্য সেদিকেই ইঙ্গিত করে। দীর্ঘ 10 বছর বিজয় রাঙ্খল
জঙ্গিপনার নামে বাঙালির রক্তে খেলেছিলেন হোলি। পরবর্তী সময় 1988 সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গে বিজয় অস্ত্রবিরতি ঘোষণা করে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। শেষ হয় ত্রিপুরা ন্যাশনাল ভলেন্টিয়ার্স TNVর বাঙালি বিতরণের উপাখ্যান। রাজ্যের মানুষ এবং প্রশাসন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল TNVর অস্ত্রবিরতির পর, কিন্তু না, মানুষের স্বস্তির নিঃশ্বাস স্থায়ী হয়নি। কারণ জঙ্গি বাণিজ্যের মতো লাভজনক ব্যবসা কি হাতছাড়া করা যায়? কোনোভাবেই না। রাজ্যে জঙ্গিপনা জিইয়ে রাখলেন বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের ব্যবসা বাণিজ্য তুঙ্গে থাকে। এই কায়েমি স্বার্থের জন্য প্রয়োজন হয় আরও একটি জঙ্গি দলের, ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা। বিজয় রাঙ্খলের অবসর গ্রহণের পর জঙ্গি ব্যবসার ব্যাটন হাতে তুলে নেন বিশ্বমোহন দেববর্মা। অর্থাৎ পুরনো জিনিস নতুন পাত্রে রাখলে যা হয় আর কি। বিজয় রাঙ্খল যেখানে শেষ করেছিলেন ঠিক সেখান থেকেই শুরু করেছিলেন বিশ্বমোহন দেববর্মা। বিজয় রাঙ্খলের TNVর অস্ত্রবিরতির 1 বছরের মধ্যেই বিশ্বমোহনের হাত ধরে জন্ম নেয় ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা অর্থাৎ NLFT। 1989 সালে NLFTর জন্ম দিয়ে ফের গোটা রাজ্যে ত্রাস সৃষ্টি করে বিশ্বমোহন গোষ্ঠী। গোটা রাজ্যকে রক্তস্নাত করেছিল বিশ্বমোহন। বিজয় রাঙ্খলের কায়দায় স্বাধীন ত্রিপুরার স্বপ্ন দেখিয়ে সহজ সরল জনজাতি যুবকদের নিজের দলে সামিল করেছিল বিশ্বমোহন। বাংলাদেশ ভূখণ্ডে ঘাঁটি গেড়ে ত্রিপুরার একের পর এক হামলা সংগঠিত করেছিল NLFT। তাদের বন্দুকের নলের মুখে ছিল বাঙালি হত্যার বীজ। টানা 35 বছর ধরে বিশ্বমোহন রক্ত ঝরিয়েছে রাজ্যে। খুন, অপহরণ, তোলাবাজি ছিল নিত্যদিনের ঘটনা। সম্প্রতি বিশ্বমোহন দেববর্মা তার গ্রুপের সদস্যদের নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে অস্ত্রবিরতি ঘোষণা করেন। অল ত্রিপুরা টাইগার ফোর্স। রাজ্যের জঙ্গলমহলে বিশ্বমোহন যখন মধ্য গগনে, ঠিক তখনই আরও এক যুবক স্বাধীন ত্রিপুরার স্বপ্নে বিভোর হয়ে গঠন করেছিলেন আরও একটি নতুন জঙ্গি দল, যার নাম হলো অল ত্রিপুরা টাইগার ফোর্স অর্থাৎ ATTF। এই দলের সুপ্রিমো ছিলেন রঞ্জিত দেববর্মা, যিনি বর্তমানে তিপ্রামথার বিধায়ক। 1990-এর 11 জুলাই রঞ্জিত দেববর্মা হলো ত্রিপুরা টাইগার ফোর্সের জন্ম দিয়েছিলেন। রাজনৈতিক মহলে কথিত রঞ্জিত দেববর্মাকে দিয়ে ATTF তৈরির পিছনে বামেদেরও হাত রয়েছে। তৎকালীন সময় বিশ্বমোহন ছিলেন কংগ্রেসের পৃষ্ঠপোষক। রাজনৈতিকভাবে NLFTকে জব্দ করতেই নাকি বামেরা ATTF এর জন্ম দিয়েছিল, এই অভিযোগ তুলে থাকেন রাজনীতিকরা। 23-এর বিধানসভা নির্বাচনের প্রাকলগ্নে এই অভিযোগ তুলেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রঞ্জিত দেববর্মা বছর আগেই সীমান্ত টপকিয়ে এপারে চলে এসেছিলেন। তাকে গ্রেপ্তার করেছিল BSF। পরবর্তী সময় বেশ কিছুদিন জেলে থাকার পর তিনি মুক্তি পান। এরপর যোগ দিয়েছিলেন তিপ্রামথাতে। বর্তমানে তিনি মথার বিধায়ক। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের সঙ্গে শান্তি আলোচনা চুক্তি স্বাক্ষর করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে NLFTর সুপ্রিমো বিশ্বমোহন দেববর্মা সহ ATTF এর অন্যান্য জঙ্গি নেতৃত্বরা। তাদের জন্য 250 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। নিঃসন্দেহে জঙ্গিদের অস্ত্রবিরতি সরকার এবং রাজ্যের মানুষের জন্য বড় প্রাপ্তি। বৈরীরা তাদের ভুল সংশোধন করে ফিরে এসেছেন স্বাভাবিক জীবনে। কিন্তু TNVর পর NLFT এবং ATTF এর মতো ফের নতুন করে কি বৈরী দল আবার জন্ম নেবে? এই কথা কেউ হলফ করে বলতে পারছে না। এই মুহূর্তে বাংলাদেশে আছে ভারত বিরোধী ইউনূস সরকার, সঙ্গে আছে পাকিস্তান এবং চীনের মতো আন্তর্জাতিক শক্তি। তারা বরাবর উত্তর পূর্বাঞ্চলে অশান্তি টিকিয়ে রাখতে চেয়েছে। কেন্দ্রীয় সরকারের 250 কোটি টাকার প্যাকেজের কিছু অংশ ব্যয় করে ফের কি আবারও এক নতুন জঙ্গি দল মাথাচাড়া দেবে রাজ্যের জঙ্গলমহলে? এই প্রশ্নের উত্তর কি দিতে পারবেন রাজ্যের স্বঘোষিত মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন? অভিযোগ, যিনি আপাদমস্তক সাম্প্রদায়িক, বাঙালি বিরোধী। অবশ্যই প্রদ্যুৎ বলবেন তিনি অসাম্প্রদায়িক, কিন্তু না, প্রদ্যুৎ কিশোরের বিভিন্ন সময় দেওয়া বাঙালি বিদ্বেষমূলক বক্তব্য প্রমাণ করে তিনি সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক। বিশ্বমোহনেরা স্বাভাবিক জীবনে ফিরে আসার পরও জঙ্গি ব্যবসা যে চিরতরে বন্ধ হয়ে যাবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাই ত্রিপুরার আকাশে আবারও এক কালো মেঘের ঘন ঘটা প্রকট হওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা, বলছেন রাজনীতির প্রাজ্ঞ লোকজন।
ব্যুরো রিপোর্ট JM24 নিউজ। দর্শক বন্ধু, আপনারা দেখেছেন আমাদের সেই এক্সক্লুসিভ প্রতিবেদন, যেখানে বলা হয়েছে যে কিভাবে একের পর এক জঙ্গি দল ত্রিপুরা রাজ্যে জন্ম নিয়েছে এবং তারা কিভাবে সাধারণ মানুষের রক্ত নিয়ে তারা হোলি খেলেছে। 1978 থেকে 1988 এই দীর্ঘ এক দশক রাজ্যের জঙ্গলমহলে সংহার শুরু করেছিল টিএনভি। তার নেতৃত্বে ছিলেন বিজয় রাঙ্খল, যিনি বর্তমানে তিপ্রামথা দলের অর্থাৎ প্রদ্যুৎ কিশোরের যে রাজনৈতিক দল তিপ্রামথা এবং বর্তমান শাসক গোষ্ঠীর শরিক, সেই দলের সভাপতি। 1988-তে বিজয় রাঙ্খল আত্মসমর্পণ করেছিল তার দলবল নিয়ে। তৎকালীন দেশের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গে অস্ত্রবিরতি ঘোষণা করেছিল। তখন মানুষের ধারণা হয়েছিল যে আর হয়তো বা কোনো জঙ্গি দল আসবে না, জন্ম নেবে না ত্রিপুরার বুকে। কিন্তু মানুষের সমস্ত জল্পনা কল্পনাকে ভুল প্রমাণিত করে টিএনভির অস্ত্রবিরতির 1 বছরের মধ্যেই রাজ্যের বুকে আবারও জন্ম নিয়েছিল আরও এক জঙ্গি সংগঠন, ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা, যার নেতৃত্বে ছিলেন সুপ্রিমো বিশ্বমোহন দেববর্মা, যিনি গত 4 সেপ্টেম্বর দিল্লিতে দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সমস্ত আধিকারিকদের উপস্থিতিতে তারা আত্মসমর্পণ করেছিলেন, অস্ত্রবিরতি ঘোষণা করেছিলেন বিশ্বমোহন যখন মধ্য গগনে অর্থাৎ 1988-র পর 1989 সালে NLFTর জন্ম হয়েছিল বাংলাদেশে বিশ্বমোহনের নেতৃত্বে। তারপর কিন্তু একের পর এক নাশকতামূলক ঘটনা তারা সংগঠিত করেছিল। বিশ্বমোহন যখন একেবারেই মধ্য গগনে, ঠিক তখনই আরও এক জঙ্গির সংগঠনের জন্ম হয়েছিল ত্রিপুরার বুকে। বাংলাদেশেই ছিল তাদের ঘাঁটি। সেই জঙ্গি সংগঠনের নাম অল ত্রিপুরা টাইগার ফোর্স। তাদের জন্ম হয়েছিল 1990 সালের 11 জুলাই। দলের নেতৃত্বে ছিলেন রঞ্জিত দেববর্মা, যিনি বর্তমানে তিপ্রামথা দলের বিধায়ক। অর্থাৎ মানুষ যেখানে ভেবেছিল যে টিএনভির অর্থাৎ বিজয় রাঙ্খলের আত্মসমর্পণের পর ত্রিপুরা রাজ্যে জঙ্গিপোনা শেষ হয়ে গিয়েছে, তা কিন্তু হয়নি। 1 বছরের মধ্যেই আবার আরও এক জঙ্গি দলের জন্ম নিয়েছিল NLFTর। তার 1 বছরের মধ্যেই আরও এক জঙ্গি সংগঠন ATTF এর জন্ম হয়েছিল। যদিও রাজনৈতিকরা বলে থাকেন যে NLFT ছিল কংগ্রেস রাজনৈতিক দল, যে কংগ্রেস, সে কংগ্রেসের পৃষ্ঠপোষক এবং ATTF ছিল CPM এর পৃষ্ঠপোষক। 2023-এর বিধানসভার প্রাকলগ্নে এই অভিযোগ করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। যদিও বিপ্লব কুমার দেবের এই বক্তব্যের পর CPM রাজ্য সম্পাদক এবং কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনরা বলেছিলেন এই বিষয়ে তারা আদালতে মামলা করবেন, কিন্তু শেষ পর্যন্ত তারা মামলা করেছেন কিনা এখন পর্যন্ত অন্তত আমাদের জানা নেই।
বা তারা জোরালো কোনো প্রতিবাদও করেনি। অর্থাৎ কংগ্রেস এবং সিপিএম এর এই নীরবতা অনেক প্রশ্ন চিহ্নকে দিয়েছে। তো স্বাভাবিক কারণেই টিএনভির পর এনএলএফটির পর এটিটিএফ, আর মাঝখানে অনেক ছোট ছোট জঙ্গি দল জন্ম হয়েছিল, সেগুলি পরবর্তী সময়ে এটিটিএফ বা এনএলএফটির সঙ্গে তারা মিশে গিয়েছিল। অর্থাৎ 4 সেপ্টেম্বর এনএলএফটি এটিটিএফ এর 328 জন সদস্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তারা অস্ত্রবিরতি ঘোষণা করেছে, এবং এই অস্ত্রবিরতি ঘোষণার পর কি বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আপনারা সেই বক্তব্য শুনুন। एनएलएफटी और ऑल त्रिपुरा टाइगर फोर्स इससे सरेंडर होने से, ये समझौता होने से लगभग 328 से ज्यादा सशस्त्र कैडर आज मेन स्ट्रीम में आएंगे, उनके परिवार के साथ रह पाएंगे, भारत के नागरिक होने का गौरव भी प्राप्त करेंगे और विकसित त्रिपुरा में अपना योगदान भी दे जाएंगे। भारत सरकार ने तय किया है कि सारे शांति समझौते जो होंगे उसमें उस क्षेत्र के विकास और हथियार उठाने के कारणों को निर्मूल करने के लिए हम हृदय से संवेदनशीलता के साथ प्रयास करेंगे। हमने 250 करोड़ रुपए का पैकेज इस क्षेत्र के विकास के लिए। दर्शक बंधु, আপনারা শুনলেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সেই বক্তব্য, যেখানে তিনি বলেছেন যে জঙ্গিদের জন্য তাদের অস্ত্রবিরতি ঘোষণার পর কেন্দ্রীয় সরকার তাদের পুনর্বাসন প্রকল্পের জন্য 250 কোটি টাকা ঘোষণা করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখানেই কি শেষ? আর কি কোনো জঙ্গি দল জন্ম নেবে না? এই কথা কি কেউ হলফ করে বলতে পারবেন? কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক নেতৃত্ব? কারণ আমরা ত্রিপুরা রাজ্যে দেখেছি বারবার জঙ্গি দলগুলি যখন জন্ম নিয়েছে তারা বারবার বলেছেন সময়ের দাবিতে তারা নতুনভাবে জঙ্গি দল তৈরি করেছেন। কখনো তারা স্বাধীন ত্রিপুরা, কখনো তারা পৃথক ত্রিপুরা, কখনো পৃথক রাজ্যের দাবিতে তারা জঙ্গি দল তৈরি করেছিল, এবং তাদের উদ্দেশ্য ছিল একটাই, বাঙালি বিতরণ। সবকটি রাজনৈতিক দলের উদ্দেশ্য একটাই, তাদের টার্গেট পয়েন্ট একটাই, শুধুমাত্র চেহারার পরিবর্তন, নেতার চেহারার পরিবর্তন, সদস্যদের চেহারার পরিবর্তন, শুধু ব্র্যান্ডের পরিবর্তন, বাকি সব কিছু ছিল একই জায়গায়। অর্থাৎ এই 250 কোটি টাকা ঘোষণার পর আর্থিক প্যাকেজ, যেখানে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছেন 250 কোটি টাকা, এই 250 কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণার পর আবারও যদি রাজ্যের বুকে কোনো চতুর্থ কোনো জঙ্গি সংগঠনের জন্ম হয়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ যে উদ্দেশ্যে জঙ্গি দলগুলি জন্ম নিয়েছিল, আজও কিন্তু একই বিষয়কে সামনে রেখে জনজাতি ভিত্তিক যে রাজনৈতিক দলগুলি তারা রাজনীতি করছে। তো স্বাভাবিক কারণেই এই জঙ্গিপনা, অর্থাৎ একটা অনেক বড় বাণিজ্যিক বিষয়, টিএনভি আত্মসমর্পণ করেছিল বিজয় রাঙ্খলের নেতৃত্বে, আর্থিক প্যাকেজ পেয়েছেন, তারা মন্ত্রী হয়েছেন, তারা বিধায়ক হয়েছেন, পরবর্তী সময় তারা সরাসরি রাজনীতিতে চলে এসেছেন, তারা বিধায়ক হয়েছেন। এটিটিএফ এর সুপ্রিমো অনেক আগেই তিনি অ্যারেস্ট হয়েছিলেন এবং ত্রিপুরায় এসেছিলেন। অ্যারেস্টের পর তাকে আদালতে তোলা হয়েছিল, তার মামলা বেশ কয়েক বছর মামলা চলছিল, পরবর্তী সময়ে তিনি সেই মামলা থেকে মুক্তি পেয়েছিলেন এবং এখন তিনি বিধায়ক ত্রিপুরামথার। আগামী দিনে এনএলএফটির বিশ্বমোহন সহ অন্যান্য যে জঙ্গি নেতারা আত্মসমর্পণ করেছেন, তারাও হয়তো দেখা যাবে যে সরাসরি রাজনীতিতে চলে এসেছেন, তারা মন্ত্রী বিধায়ক হয়ে গিয়েছেন। তাহলে জঙ্গি ব্যবসাটা করবে কে? এই লাভজনক বাণিজ্য কাদেরকে দিয়ে করানো হবে? তো স্বাভাবিকভাবেই সেই লাভজনক বাণিজ্যকে চালিয়ে রাখতে গেলে রাজনীতির ফায়দার জন্য, ব্যক্তি স্বার্থের জন্য নিশ্চিতভাবে আরও একটি জঙ্গি দল
জঙ্গি দলের জন্ম দিতে হবে, এবং এটা যে হবে না তা কিন্তু হলফ করে বলা যাচ্ছে না। এই সন্দেহ কিন্তু উত্থাপন করেছেন রাজ্যের কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি সরাসরি বলেছেন যে একের পর এক জঙ্গিরা দশকের পর দশক ত্রিপুরাকে রক্তস্নাত করে তারপর তারা আত্মসমর্পণের রাস্তায় এসেছেন, আত্মসমর্পণ করছেন, আর্থিক প্যাকেজ পেয়েছেন, তারপরও কিন্তু আবার একইভাবে জঙ্গি দলের জন্ম হয়েছে। এটা একটা কন্টিনিউ প্রসেস দাবি করছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। আপনারা শুনুন সুদীপ রায় বর্মনের সেই বক্তব্য। জানি না, এখন স্বাভাবিক আমার প্রশ্ন উঠতে শুরু করেছে যে 250 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করলো, কি আর্মস এন্ড এমুনিশন, কি হাতিয়ার লে ডাউন করেছে কিংবা তারা লে ডাউন করবে সরকারের কাছে? তার উপর ভিত্তি করেই তো একটা অ্যাসেসমেন্ট করা হয়। 250 crores of rupees, নয়তো কালকে আরেকটা সেকশন অফ পিপল বাংলাদেশ ওপারে গিয়ে এই ধরনের ক্রিয়াকর্মগুলো করে তারা আবার কয়েক বছর বাদে আবার সেটেলমেন্টে আসবে। This will be a never ending process, a continuous process. দর্শক বন্ধু, আপনারা সুদীপ রায় বর্মনের বক্তব্য শুনেছেন, এবং তিনি কিন্তু এখানে একটা প্রশ্ন উত্থাপন করেছেন যে জঙ্গিরা দিল্লিতে আত্মসমর্পণ করেছেন, আত্মসমর্পণের পর বা আত্মসমর্পণের সময় তারা কি কি অস্ত্রশস্ত্র জমা দিয়েছে সেই তথ্য কিন্তু এখন পর্যন্ত সামনে আসেনি। রাজ্যের জঙ্গিরা দিল্লিতে আত্মসমর্পণের পর আগরতলায় এসে তারা সাংবাদিক বৈঠকও করেছিলেন, কিন্তু তখনও তারা বলেনি তারা আত্মসমর্পণের সময় কি ধরনের অস্ত্র, কতটা অস্ত্রশস্ত্র তারা জমা দিয়েছে কেন্দ্রের কাছে, বা মিডিয়াতেও সেই ধরনের ফুটেজ আসেনি। অর্থাৎ আমরা জানি যে আত্মসমর্পণের পর বা আত্মসমর্পণের সময় বৈরীরা অস্ত্রশস্ত্র জমা দেয় এবং সেগুলি নিয়ে তারা সাংবাদিক বৈঠক করে। এবার কিন্তু রেওয়াজটা একটু আলাদা, অন্যবারের থেকে সম্পূর্ণ আলাদা। দিল্লিতে তারা আত্মসমর্পণ করেছেন, সেখানে কি অস্ত্র দিয়েছে বা কি দেয়নি সেটা এখন পর্যন্ত জানা যায়নি। এবার প্রশ্ন হচ্ছে, কিছু অস্ত্র যদি থেকে যায় সীমান্তের ওপারে, সেই অস্ত্র এবং আর্থিক প্যাকেজের একটা অংশের টাকা দিয়ে যদি আবারও নতুন জঙ্গি দল তৈরি হয়, তাহলে ত্রিপুরাতে তো ফের রক্ত ঝরবে। কিন্তু জঙ্গি দল তৈরি হবে না এ কথা নিশ্চিত করে বলা যায় না। তবে ত্রিপুরা শান্তিপ্রিয় রাজ্য, জাতি জনজাতিদের এখানে, জাতি জনজাতির মিশ্র সংস্কৃতি এখানে, প্রত্যেকের মধ্যেই যেন কোনো রকম অবিশ্বাসের বাতাবরণ সৃষ্টি না হয়, অল্প কিছু কায়েমি স্বার্থের জন্য, অল্প কিছু মানুষের কায়েমি স্বার্থের জন্য এই দুই জনগোষ্ঠীর মধ্যে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। কারণ আমরা দেখেছি 80 সনের সেই ভাতৃঘাতী দাঙ্গা, তার পরবর্তী সময়ে একের পর এক সে কাঞ্চনপুর, গন্ডাছড়া, টাকারজলা, অমরেন্দ্রনগর, জম্পুইজলা, বহু ঘটনা সংঘটিত হয়েছে। আজ পর্যন্ত কোনো ঘটনারই কিন্তু বিচার পায়নি ক্ষতিগ্রস্তরা। তাই এই রাজ্যের শান্তিপ্রিয় মানুষ চাইছে আর যেন কোনো জঙ্গি দল মাথা চারা না দেয়। এটা অবশ্যই নিশ্চিত করতে হবে জনজাতি ভিত্তিক রাজনৈতিক দলগুলির নেতৃত্বকে, নিশ্চিত করতে হবে ভারত সরকারকে, নিশ্চিত করতে হবে ত্রিপুরা সরকারকে। তাহলেই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যে উদ্দেশ্যে এনএলএফটি এবং এটিটিপি এর সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তি করেছে তার পূর্ণাঙ্গ সার্থকতা প্রতিফলিত হবে। অন্যথায় রাজ্য কিন্তু আবারও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে।
মনে রাখতে হবে এই মুহূর্তে বাংলাদেশে আছে একটা ভারত বিরোধী সরকার। সেই সরকার বরাবর চাইবে ত্রিপুরা সহ গোটা নর্থ ইস্টে অশান্তি বিরাজ করে রাখতে। এই ক্ষেত্রে রাজ্যের জঙ্গি দল সহ অপরাধীদের তারা আশ্রয় দেবে, আশকারা দেবে এবং বাংলাদেশ ভূখণ্ডে বসে ত্রিপুরাতে হামলা হুজ্জুতি চালানোর জন্য তারা সমস্ত রকম ব্যবস্থা করে দেবে। সঙ্গে অবশ্যই আছে ভারতের অপর দুই প্রতিবেশী এবং চিরশত্রু চীন এবং পাকিস্তান। সুতরাং সমস্ত বিষয় নিয়ে এই রাজ্যের মানুষ, এই রাজ্যের প্রশাসন, কেন্দ্রীয় সরকার প্রত্যেককেই সতর্ক থাকতে হবে। অন্যথায় টিএনবির পর এনএলএফটির পর এটিটিএফ তাদের মতো কিন্তু আরও এক জঙ্গি সংগঠন জন্ম নেবে ত্রিপুরার বুকে এবং বাংলাদেশ বা মায়ানমারের মতো জায়গাতে বসে সন্ত্রাস চালাবে এই দেশ, এই রাজ্যের ভূখণ্ডে। তাই সবাইকেই সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। অন্যথায় রাজ্যে আবারও সাম্প্রদায়িক বিষবাষ্প জ্বলে উঠবে এবং সর্বশেষ যার নিদর্শন সেটা হচ্ছে গত 12 জুলাই গন্ডাছড়াতে এখনো ক্ষতিগ্রস্তরা তার বিচার পায়নি। আগামী দিনে পাবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে সর্বত্র। এই মুহূর্তে আমাদের আজকের এই অনুষ্ঠান বাংলাদেশের ঘাঁটিতে ফের কি জন্ম নেবে জঙ্গি দল, এই অনুষ্ঠান আজকে আমরা এখানেই শেষ করছি। নমস্কার।